আচ্ছা, তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পিএইচ আর কি, দ্রবণের হচ্ছে পিএইচ। আচ্ছা, তো এটার ক্ষেত্রে যেটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা এর আগে যা করলাম আর কি, সেটা ছিল কি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন একক থেকে যারা পড়ছিলাম, যে এখান থেকে আমরা যে ঘনমাত্রাটা পাবো, এই ঘনমাত্রাটা আমরা এই পিএইচ এ আসলে মেপে দেখবো। আসলে পিএইচ একটা স্কেল আছে আর কি, ওই স্কেলের সাহায্যে আমরা দেখবো আসলে ঘনমাত্রাটা সেটা এসিডিও হয় নাকি সেটা ক্ষারীয় প্রকৃতির হয় আর কি। তার মানে এটার সাথে এই অধ্যায়টার পুরো একদম মানে রিলেট করা যাবে আর কি। কারণ এরকম টাইপেরই কোশ্চেন আসে যে আপনার ধরেন মোলারিটি বের করতে হইলো, ঘনমাত্রা ওখান থেকে বের করলেন, তারপর হচ্ছে যে এখান থেকে আসলে পিএইচ মান বের করলেন। কথা কি বলছেন? এই কারণে এখান থেকে ধরেন যে ডুয়েটে তো ধরেন 4টা আকারে পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো না কারো ইয়াতে 100% থাকেই কোশ্চেন, পিএইচ থেকে কোশ্চেন থাকেই। এখন ধরেন আপনারা যদি ত্রিপলিতে পরীক্ষা দেন, না থাকলে কোনো করার কিছু নাই, তবে সিএসি হোক মেকানিক্যাল হোক আপনাদের মিস গেলে অন্য ডিপার্টমেন্টে আপনি অবশ্যই কোশ্চেন পাবেন এখান থেকে, মানে মিস যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো আমরা দ্রবণের ঘনমাত্রা বের করব, বা যদি ডিরেক্ট এখানে ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে সেটা তো আমরা ক্যালকুলেশন করবোই, সেখান থেকে ডিরেক্ট আসলে পিএইচ বের করা যাবে। তার মানে আমরা যেটা করব আর কি, যে দ্রবণের ঘনমাত্রা ধরেন আপনি একটা পাইছেন, ধরেন আমরা 0.1 m একটা দ্রবণের ঘনমাত্রা পাইছি। এখন এটাকে আসলে দেখবো যে আসলে পিএইচ স্কেলে এটা আসলে ধরেন সেটা যদি আপনার এসিডিও হয়, এখানে দুইটা বেশি হয়, একটা হচ্ছে এসিডিও আর একটা হচ্ছে ধরেন ক্ষারীয়। ঠিক আছে, তো এটা আমরা আসলে পিএইচ স্কেল দিয়ে আসলে দেখবো। তো পিএইচ স্কেলের ক্ষেত্রে আমরা জানি যে একটা পিএইচ স্কেল আছে, এখানে মূলত হচ্ছে আপনার 0 থেকে হচ্ছে 14 পর্যন্ত আসলে দাগ কাটা থাকে, আর 7 হচ্ছে আপনার নিউট্রাল পয়েন্ট, মানে এই পয়েন্টে আসলে সেটা নিরপেক্ষ। এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে আপনার নিরপেক্ষ, যে এখানে অ্যাসিড ক্ষার কোনোটি নয় আর কি। আর এদিকে আপনি যতই যাবেন, এদিকে যতই সামনের দিকে যাবেন, সেটা হবে ক্ষারীয়, সেটা হবে তত ক্ষারীয়। আর এটা যতই 7-এর নিচের দিকে আপনি যাবেন, 0-র যত কাছাকাছি আসবেন সেটা হবে কি এসিডিও, তো হবেই, তীব্র এসিডিও হবে আর কি। ঠিক আছে, ধরেন মান আসলো হচ্ছে যে আপনার 6.9, তা এটা তো 7-এর আগেই আছে, এটা কিন্তু এসিডিও। আবার মান ধরেন আসলে 0.1, এটা যেটা আমি বোঝাতে চাচ্ছি, এটা হচ্ছে এটাও এসিডিও, কিন্তু এটা হবে তীব্র এসিডিও, আর এটা হবে কি মৃদু। ঠিক আছে, তার মানে 0-র যত কাছাকাছি মান আসবে সে মানগুলো হবে তত বেশি তীব্র এসিডিও। আর এখানকার ক্ষেত্রে সেম কাহিনী, এখানে হচ্ছে আপনার 14-র যত কাছাকাছি মান যাবে, এই 14-র যত কাছাকাছি মান যাবে সেটা তত বেশি কি হবে? তীব্র ক্ষারীয় হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই দ্রবণের পিএইচ খুবই মানে আমার কাছে মনে হয় একদমই সহজ একটা টপিক। এখান থেকে আবার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে ব্যাপারটা এখানে আসলে বেশি ইন্ট্রো দিব না, জাস্ট সূত্রই বলবো আর কি। যে পিএইচ এর যে সূত্রটা আছে সেটা হচ্ছে ঋণাত্মক লগারিদমের, এখানে মূলত থাকবে লগের বেস থাকবে হচ্ছে 10। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে লগের বেস দেওয়ার ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন লগের বেস আসলে 2 হয়, 10 হয় সচরাচর। ঠিক আছে, তো হচ্ছে ঋণাত্মক লগারিদমের 10 বেসের হচ্ছে আপনার H প্লাস। আচ্ছা, তাহলে পিএইচ মানে যেটা বোঝা হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, বুঝছেন? পিএইচ মানে হচ্ছে কি পাওয়ার অফ হাইড্রোজেন। তার মানে আমরা পাওয়ার অফ হাইড্রোজেন বা H প্লাস কার থেকে পাই? এসিডের থেকেই পাই। আমার কথা বোঝেন আগে, যে এটা আমরা কি থেকে পাই? এসিডের থেকে পাই। কিন্তু এখন কথা হচ্ছে তাহলে আমরা ক্ষারের আবার তাহলে কিভাবে বের করব? ক্ষারের কি আমরা ডিরেক্ট হচ্ছে পিএইচ পাবো? না, ক্ষারের আমরা যেটা পাবো সেটা হবে পাওয়ার অফ হাইড্রোক্সিল, ঠিক আছে, তাহলে এখানে যে সূত্রটা আসবে মাইনাস লগ, এখানেও 10 বেস থাকবে এবং সেটা হচ্ছে OH মাইনাস। কথা কি বুঝছেন? তার মানে ধরেন আপনার অনেক সময় বলবে, দেখেন স্কেল কিন্তু শুধুমাত্র পিএইচ স্কেলই আছে, পিওএইচ কিন্তু স্কেল নেই। তার মানে আপনার মান যে কোনো জায়গায় বের হোক, সেটা হচ্ছে আমরা কি করব? ওই পিওএইচ থেকে পিএইচ স্কেল আসলে কনভার্ট করে নিব। তার মানে আমাদের সূত্র যেটা দাঁড়াচ্ছে পিএইচ মানে পাওয়ার অফ হাইড্রোজেন, মানে বোঝাচ্ছে আমরা পিএইচ কিসের পাবো? ডিরেক্ট, যদি সেটা অ্যাসিড হয়। আর পিওএইচ আমরা কিসের পাবো? যদি সেটা ক্ষার হয়। কিন্তু আমাদের অনেক সময় ক্ষারেরও আপনার পিএইচ মান চাইতে পারে, তখন যে ব্যাপারটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে 0 থেকে দেখেন এখানে দাগ কাটা আছে 14 পর্যন্ত না, তার মানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ। পিএইচ প্লাস হচ্ছে কি পিওএইচ ইকুয়াল আমরা কি 14 লিখতে পারি না? মানে দুইটা মান মিলেই তো 14। ধরেন তাহলে আপনি এখান থেকে পিওএইচ মান পাইলেন, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, অতএব পিএইচ মানকে আমরা বের করতে পারবো না। তাহলে 14 থেকে যদি আপনি পাওয়ার অফ হাইড্রোক্সিল বাদ দেন, তাহলে তো আমরা কি পাবো? তার আমরা পিএইচ পাবো। তার মানে আপনার যদি কখনো ক্ষারের কথা বলা থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই ডিরেক্ট পিএইচ পাবো না, ডিরেক্ট আমরা কি পাবো? এটা ধরে আপনাকে বের করতে বলা হচ্ছে 0.1 m
সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বের করো। এখন এটার ক্ষেত্রে তো আপনি ডিরেক্ট পিএইচ পাবেন না, কারণ এটা কি ক্ষারীয়। তার মানে এখান থেকে আপনার পিওএইচ বের করতে হবে। পিওএইচ কিভাবে বের করবেন? এই যে পিওএইচ এর সূত্র দিয়ে বের করবেন। বের করার পর যেটা করা যাবে যে 14 থেকে যদি আমরা ওই পিওএইচ মানটাকে বাদ দেই তাহলে আমরা পিএইচ পাবো। এটা হচ্ছে আসলে সহজ কথা। তো এখানে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যেটা ভুল হয় আর কি, সেটা হচ্ছে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে তুল্য সংখ্যার ব্যাপারটা মনে রাখতে হবে। যে ধরেন আপনার মনে করো সালফুরিক অ্যাসিড দিছে, তার মানে এখানে তুল্য সংখ্যা কত? 2 না? ধরেন 0.1 m সালফুরিক অ্যাসিডের আপনার পিএইচ বের করতে বলছে। তাহলে কিন্তু এই যে 0.1 m বলতে এটা হচ্ছে আপনার মোলারিটির মান, ঘনমাত্রার মান। এই ঘনমাত্রার মানটাকে যখন আপনি এখানে বসাবেন, এটা মানে কিন্তু সেই আপনার H+ এর মান, ঠিক আছে? এই যে সূত্রে যে H+ আছে, এই H+ এর মান। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এখানে তুল্য সংখ্যা 2 দেয়া আছে, তার মানে ওই তুল্য সংখ্যা 2 দ্বারা এখানে আসলে গুণ করতে হবে। এখন যদি ধরেন আপনার এখানে ফসফরিক অ্যাসিড থাকতো H3PO4, তার মানে আপনাকে 3 দ্বারা গুণ করতে হইতো। কথা বুঝছেন? এটা অ্যাসিডের ক্ষেত্রেও সেম কাহিনী, ক্ষারের ক্ষেত্রেও। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, এটার মান নেই, ধরেন সোডিয়াম হাইড্রোক্সাইডের আপনার পিওএইচ বের করতে কইছে, তাহলে তো গুণ করার দরকার নাই। যদি এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইতো তাহলে কিন্তু আপনার ওই মানটার সাথে 2 দ্বারা আসলে গুণ করতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ভুল হবে, ঠিক আছে? তাহলে সূত্র আমরা যেগুলো পাইলাম, দেখেন একটা সহজ ম্যাথ আছে যদিও, এটা আমি এমনিতেই দিছি, সেটা হচ্ছে এটা এমসিকিউ আসবে। এটা আসলে কি আসবে? এটা আসলে এমসিকিউ টাইপ আসলে আসবে, এই কারণে এটা ম্যাথটা আমি দিছিলাম আর কি। তো এখানে আমরা সূত্র যেগুলো পাইলাম একটু দেখি। আমরা সেটা পেলাম হচ্ছে পিএইচ ইকুয়াল হচ্ছে ঋণাত্মক লগারিদমের 10 বেজের হচ্ছে আপনার H+। আবার পিওএইচ ইকুয়াল কি হচ্ছে? ঋণাত্মক লগারিদমের 10 বেজের হচ্ছে OH-, ঠিক আছে? আর পিএইচ এবং পিওএইচ কে আমরা যদি একত্রে যোগফল করি তাহলে এটা আসে 14। এবং এখানে আরেকটা অবশ্যই সূত্র আছে, সেটা হচ্ছে যে আপনার যে এই H+ এবং OH- পাইলেন, এদের যদি আমরা কখনো গুণফল করি, H+ ইনটু হচ্ছে OH-, এদের যদি আমরা কখনো গুণফল করি তাহলে এটা আসে 10⁻14। এই হচ্ছে আপনার সূত্র। এই চারটা হচ্ছে আপনার কি সূত্র। যদি আমরা এই নতুন যেটা দেখলাম সেটা হচ্ছে কি, এই যে H+, মানে যদি দুইটার ঘনমাত্রা দেয়া থাকে অ্যাসিড এবং ক্ষারের, সেটাকে যদি আপনি গুণ করেন তাহলে গুণফল আসবে 10⁻14। বুঝছেন কথা? এগুলাই কিন্তু ভাই হচ্ছে আপনার ঘনমাত্রার মান। এই যে H+ আপনি যে দেখতেছেন, এটাই হচ্ছে আপনার ঘনমাত্রার মান বের হবে। এটাও হচ্ছে আপনার সেই ঘনমাত্রা, ঠিক আছে? তার মানে আমরা অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রার মানকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল আসবে আমাদের 10⁻14। বুঝছেন? তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল আসলে সূত্র। এগুলো জানলেই আসলে আর তেমন কিছু লাগে না। আর এই অধ্যায় থেকে ম্যাথ ধরেন সব থেকে বেশি ম্যাথ আসে, কিন্তু এই আপনি 4টা সূত্র জানলেই এনাফ। এখান থেকে আর কোনো কিছু না জানলেও চলবে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আপনারা এখন দেখেন তো পারেন কিনা, যে 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিডের হচ্ছে পিএইচ বের করো। আচ্ছা, যেহেতু এখানে অ্যাসিড দেয়া আছে, তার মানে আমরা ডিরেক্ট পিএইচ পাবো। তাহলে আমরা পিএইচ এর সূত্র কি? পিএইচ ইকুয়াল হচ্ছে -log 10 বেজ H+, এটা তো আমরা জানি সূত্র। তার মানে এখানে আপনার আছে -log 10 বেজ H+ এর এখানে মানটা কত বসবে? 0.1। তার মানে ক্যালকুলেশন করলে আপনার মানে মান আসবে 1। তার মানে এটা হচ্ছে আপনার অ্যান্সার। কথা বুঝছেন? আচ্ছা, এখন বিষয় হচ্ছে তাহলে এটা কোথায় আসবে? এমসিকিউ আসবে। এরকম টাইপের কোশ্চেন যদি আসে তাহলে এটা আসবে এমসিকিউ টাইপের কোশ্চেনে। আচ্ছা, এরপরে দেখেন যদি আমরা এই ম্যাথটাকে আমি ধরেন এখানে HCl না দিয়ে এখানে দিলাম H2SO4, মানে সালফুরিক অ্যাসিডের আপনি পিএইচ নির্ণয় করেন দিলাম, তাহলে যেটা হইতো সেম কাহিনী, কিন্তু আপনার এই যে -log 10 বেজ যে আছে, এখানে হচ্ছে 0.1 ছিল না, এখানে আপনার 2 দ্বারা গুণ করতে হবে। মানে এইটা আপনার সবসময় মনে রাখতে হবে যে এখানে তুল্য সংখ্যাটা ফ্যাক্টর। এখানে আমরা কেন গুণ দেই নেই? তাহলে তুল্য সংখ্যা 1 ছিল, এটাকে আপনি 1 দ্বারা গুণ করেন, আর হচ্ছে না করেন একই কাহিনী। কিন্তু যদি সালফুরিক অ্যাসিড থাকে অথবা ফসফরিক অ্যাসিড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার তুল্য সংখ্যা দ্বারা গুণ দেওয়ার কথাটা বলা যাবে না। কথা ক্লিয়ার? তাহলে এখানটা আপনি ক্যালকুলেশন করে যত পাবেন তত অ্যান্সার। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই নাকি? আচ্ছা, তাহলে দেখেন এই যে একটা দেয় আছে কোশ্চেন, যে বলছে যে কোন দ্রবণের পিএইচ মান এত হলে, তার মানে এবার আপনার ডিরেক্ট পিএইচ মান দেয়া আছে কত? 8.5। দ্রবণ দুইটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মানে কি আপনাকে বের করতে বলছে H+ এর মান কত, এর মান কত। কথা বুঝছেন? তাহলে এখন কথা হচ্ছে আমরা সূত্র কি জানি? সূত্র জানি পিএইচ ইকুয়াল হচ্ছে -log 10 বেজ হচ্ছে আপনার H+, এই সূত্র তো জানি। আচ্ছা, অতএব আমরা পিএইচ মান দিলাম 8.5 -log 10 বেজ H+। তাহলে এখানে আপনি এই যে সলভ ফাংশন যদি দেন তাহলে কিন্তু আপনার H+ এর মানও পাবেন। অতএব হচ্ছে H+ ইকুয়াল, একটা সলভ ফাংশন ক্যালকুলেশন করেন তাহলে হচ্ছে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। সলভ ফাংশন তো পারেন নাকি লিখতে? 3.10⁻⁹, তাহলে এটা হবে অ্যান্সার।
তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলে H+। এখন ধরেন এখানে যদি বলতো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সিল, হ্যাঁ, তাহলে হাইড্রোক্সিল হলে কি হইতো, OH মাইনাস এর আপনাকে বের করতে বলতো, ঠিক আছে। তাই এটা একটু মনে রাখবেন যে হাইড্রোক্সিল বললে OH বোধ হবে মাইনাস, আর হচ্ছে হাইড্রোজেন আয়ন বলতে H+, আমরা সেটা বুঝবো। আচ্ছা ধরেন এখানে এগুলো ম্যাথ খুবই সহজ, ঠিক আছে, এগুলো করতে হয়তো বা সর্বোচ্চ যতগুলো এখানে স্লাইড অবশ্য অনেক ম্যাথ আছে, আপনার করতে সবগুলো ম্যাথ করতে হয়তো বা সব মিলিয়ে 5-7 মিনিট লাগতে পারে। মানে ম্যাথ খুবই সহজ, সিম্পল, একদম সিম্পল ম্যাথ, ঠিক আছে। ধরো বলছে যে একটি দ্রবণের পিএইচ যদি 4 হয়, আপনার কি দেওয়া আছে, এবার মান দেওয়া আছে পিএইচ ইকুয়াল হচ্ছে 4। আচ্ছা, উক্ত দ্রবণের আপনাকে বলতে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব মানে হচ্ছে H+ এর মান কত, এটা আপনাকে বের করতে বলছে। হাইড্রোক্সাইড আয়নের গাঢ়ত্ব কত, আবার কি বলছে, OH মাইনাস, তার মানে এই দুইটাই আপনাকে কি বের করতে হবে। তার মানে এখানে পিএইচ দেয়া আছে। আচ্ছা, যেহেতু পিএইচ দেয়া আছে এখানে, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট ওই সল ফাংশন মিলিয়ে আমরা কি H+ এর মান পাবো না, পাবো। তাহলে দেখেন পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ 10 বেস হচ্ছে H+। তাহলে আপনি এখানে বসান, পিএইচ মান কত ছিল, 4 দেয়া আছে, তাহলে হচ্ছে আপনার মাইনাস লগ 10 বেস হচ্ছে আপনার H+। অতএব হচ্ছে আপনি H+ এর মান সল ফাংশন দিয়ে দেখেন কত আসে, 1 × 10 ইনভার্স 4, তাই তো। আচ্ছা, এটা আসলো, তাহলে আপনার এটা H+ আসছে। এখন আপনাকে কি বের করতে হবে, OH মাইনাস বের করতে হবে। এখন কথা হচ্ছে এটা অনেক ভাবে আপনি চাইলে বের করতে পারেন, 2-3 ভাবে চাইলে বের করা যাবে। দেখেন আপনারা একটা সূত্র জানেন, সেটা হচ্ছে H+ × OH মাইনাস ইকুয়াল কত, 10 ইনভার্স 14, তাই না, এটা জানেন আপনি। তাহলে এখানে যদি আপনি H+ এর মান বসাই দেন, H+ এর মান বসাই দেন, তাহলে 10 ইনভার্স 14 ডিভাইডেড বাই কত, 10 ইনভার্স 4, তাহলে এখান থেকেও আপনি কিন্তু OH মাইনাস এর মান পাবেন। এখানে 1 দ্বারা গুণ করা না করা তো একই কথা, ঠিক আছে, এখানে ডাইরেক্ট 10 ইনভার্স 4 লিখছি। এখন কথা হচ্ছে আরো আরেক ভাবে করা যাবে, মানে এই ব্যাপারটা হচ্ছে দেখেন কিভাবে বলেন তো পারা যাবে। মানে এটা একটু স্টেপটা বাড়বে, সেটা এমন হবে যে ধরেন আপনি এই যে পিএইচ যে মানটা দেয়া আছে, ওখান থেকে আপনি পিওএইচ বের করবেন। পিওএইচ কিভাবে বের করা যাবে, তাহলে 14 থেকে যদি আপনি 4 বাদ দেন, তাহলে তো পিওএইচ পাইলেন 10। আর যদি আপনি পিওএইচ পেয়ে যান, পিওএইচ ইকুয়াল আমরা কি জানি, মাইনাস লগ 10 বেস হচ্ছে OH মাইনাস, তাই না। তাহলে অতএব আপনি এখানে পিওএইচ এ আপনি 10 বসালেন, তাহলে আবার ওই সল ফাংশন চাপ দেন, তাহলে এখান থেকে আপনি চাইলে ক্যালকুলেশন করে অ্যানসারটা বের করতে পারবেন। মানে এটা ওয়েতেও আপনি চাইলে করতে পারবেন আর কি, OH মাইনাসের মান, কথা বুঝছেন, বা ওইটাই আপনি ইকুয়াল এটা দিয়েও আপনি চাইলে করতে পারবেন, আপনাদের যেটা খুশি আর কি, যেটা ভালো লাগে, যে কোনো সূত্র যে কোনো সময় অ্যাপ্লাই করে করা যেতে পারে আর কি, দেখবেন শুধু একই অ্যান্সার আসবে আর কি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে দেখেন এগুলো কিন্তু আপনারা নিজেরাও পারবেন, এগুলো ম্যাথ কোনো বিষয় না আপনাদের কাছে। দেখেন এই যে এই ম্যাথটা দেখেন, এটার সাথে কিন্তু দেখেন আগের যে আপনারা যে ম্যাথগুলো করতেন তার মিল আছে। দেখেন এই টাইপের ম্যাথগুলো ডুয়েটে বারবার ঘুরে ফিরে আসছে, ঠিক আছে, যেগুলোর সাথে আসলে ঘনমাত্রার একটা মিল আছে। যেমন বলছে একটি দ্রবণের পিএইচ 2 দেয়া আছে, যেহেতু পিএইচ মান 2 দেয়া আছে, 1 লিটার দ্রবণে কি পরিমাণ HCl আছে তা নির্ণয় করো। তার মানে আমাদের কি পরিমাণ HCl আছে সেটা 1 লিটার দ্রবণে, তার মানে এই যে VL আপনাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে 1 লিটার, এবং আপনাকে এখান থেকে G বের করতে বলছে। তার মানে আপনার মোলারিটি সূত্রতে অবশ্যই যাইতে হবে, ঠিক আছে, বা ঘনমাত্রার যে সূত্রটা, সেই মোলারিটি ইকুয়াল হচ্ছে GmVL, ওই সূত্রের মধ্যে যাইতে হবে। এবং দেখেন এখানে আপনি G এর মান বের করতে হবে, এম এর মান হচ্ছে আপনার কত 35, তাহলে 36.5 ইন্টু, আর এখানে হচ্ছে আপনার কত VL হচ্ছে 1 লিটার। আচ্ছা, তাহলে এখন মোলারিটির কিন্তু মান আবার নেই, এখানে পিএইচ আছে, তাহলে পিএইচ থেকে আমরা H+ বের করব, তাই না। তাহলে পিএইচ থেকে আমরা H+ বের করলে ওটাই কিন্তু ঘনমাত্রা, ওটাই হচ্ছে মোলারিটির মান। তার মানে হচ্ছে পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ 10 বেস হচ্ছে আপনার H+। তো এই যে আপনি H+ এর মান এখানে বের করবেন না, এই যে H+ এর মান আপনি এখানে বের করবেন, এরই তো হচ্ছে আপনার কি ঘনমাত্রা বা মোলারিটির মান, বুঝছেন কথা কি। তাহলে এখান থেকে আপনি একটা মান পাচ্ছেন, এই মানটাকে আপনি ধরেন এই মোলারিটির মানে বসালে দেখেন জি স্যার আপনার সব মানই জানা আছে, কথা বুঝছেন। তাহলে এই হচ্ছে আসলে বিষয়, যে এই যে আপনাকে বললাম না যে ওই আপনার মোলারিটি বা ঘনমাত্রা, মোলারিটি অথবা হচ্ছে যে ঘনমাত্রা প্লাস হচ্ছে পিএইচ রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো ডুয়েটে বেশি আসে, এদের সাথে যে সম্পর্ক, এই যে এইরকম টাইপের ম্যাথ, যে এটার সাথে ওটার সম্পর্ক, বা অনেক সময় হতে পারে যে আপনার এই মোলারিটি থেকে ঘনমাত্রা বের করে তারপর পিএইচ বের করা লাগতে পারে, এরকম টাইপের ম্যাথগুলো আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। তাহলে এটা আগে পিএইচ H+টা ক্যালকুলেশন করেন, তারপরে ওখানে মোলারিটির জায়গায় মানটা বসাই দেন, বা ঘনমাত্রা লিখে
বসাই দেন তাহলে হয়ে গেল। হ্যাঁ এইচ প্লাসটাই হচ্ছে ঘনমাত্রা, হ্যাঁ হ্যাঁ ওটার ক্ষেত্রে ওএস মানে দুটোই কিন্তু ঘনমাত্রা, ঠিক আছে। এগুলো কিন্তু আমার অ্যান্সার জানা নেই, আপনারা দেখবেন এগুলো এরকমই ম্যাথ, খুবই সহজ। আমার কাছে ওই কারণে অ্যান্সারও লিখে রাখি না। আচ্ছা দেখেন এবার বলছে যে একটি অঞ্চলের বৃষ্টির পানির পিএইচ মান দেয়া আছে, বৃষ্টির পানির এইচ প্লাস গণনা করো। খুব সহজ কিনা, সলভ ফাংশন দিয়ে করবেন শেষ। এটা কি করাই দেওয়া লাগবে, এক লাইনেই শেষ। ভাই বুঝছেন ম্যাথ, বুঝছেন ভাই? দেখেন ম্যাথ বুঝছেন কিনা দেখেন, এগুলো ম্যাথ দেখেন, কিছু কিছু ম্যাথ আপনি যদি নাও পারেন সমস্যা নেই, পিএইচ ম্যাথ খুবই সহজ, এগুলোই বারবার আসে। দেখেন বৃষ্টির পানির পিএইচ দেয়া আছে, এখান থেকে আপনি এইচ প্লাস বের করবেন, সলভ ফাংশন দিলেন, এক লাইনে ম্যাথ শেষ। এটা সর্বোচ্চ 2 মার্ক দিবে, 2 মার্ক নাহলে 3 মার্ক, খুব বেশি হলে 2 মার্কই দেয় হয়তো, কারণ এক লাইনে আপনি ম্যাথ করবেন আর কত মার্ক চান, তাই না? আচ্ছা এবার দেখেন লেখা আছে আপনার 100 ml পানিতে 3.65 × 10⁻² গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত করা হইল, দ্রবণটির পিএইচ নির্ণয় করো। বুঝছেন? তার মানে এবার ওই আগের যেটা করলাম এর আগেরটা ওরা উল্টা আর কি, ঠিক আছে। তার মানে এখানে আপনার শুরুতে কি করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে। তার মানে আমরা এই যে 100 ml পানিতে, তার মানে এত গ্রাম এসিএল দ্রবীভূত আছে, তার মানে এটা অবশ্যই দ্রব, আর এটা হচ্ছে আপনার কি দ্রবণ, তাই না? তাহলে এখন বিষয় হচ্ছে দেখেন আমরা তো এখান থেকে জানি যে ঘনমাত্রা আমরা তো আগে বের করতে হবে। তার মানে ঘনমাত্রা ইকুয়াল আমরা কি জানি, G/m/VL, তাই না? তাহলে এখানে আপনার জি এর মান কত দেয়া আছে, জি এর মান 3.65 × 10⁻²। আচ্ছা এম আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত জানেন, 36.5 ইনটু এখানে আছে 100 ml, তার মানে এটাকে আপনাকে লিটারে নিতে হবে, তাহলে 100 × 10⁻³ তাহলে এখান থেকে আপনি একটা ঘনমাত্রার মান পাচ্ছেন, তাই না? তাহলে এখান থেকে মান পাওয়ার পর আপনি কি বের করবেন, এখানে আপনাকে বের করতে বলছে পিএইচ, ও ভাই এইচ না দিয়ে ইয়া দিছে, ওকে। তাহলে এখান থেকে হচ্ছে এইচ, পিএইচ বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি ঘনমাত্রা পাইলেন, যে মানটা পাবেন, অতএব পিএইচ ইকুয়াল -log 10⁻H+। এখানে কত আসছে 0.01, তাহলে এই আপনি এইচ প্লাসে 0.01 বসাই দেন, -log 10 হচ্ছে 0.01। এখন কথা হচ্ছে ভাই এটা যদি HCl না থাকে, এখানে সালফুরিক অ্যাসিড থাকতো, বারবার এই কথাটা মনে রাখবেন কিন্তু, মানে এখানে কিন্তু 2 গুণ হইতো, এই ব্যাপারটা মনে রাখতে হবে কিন্তু, না হলে কিন্তু ধরেন আপনি ভুল করে ফেলবেন, ঠিক আছে। এখানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তুল্য সংখ্যা 1 বলে কিন্তু গুণ দেওয়া লাগতেছে না, কিন্তু এখানে সালফুরিক অ্যাসিড থাকলে ঠিকই কিন্তু 2 দ্বারা গুণ দেওয়া লাগতো, এইটা জানাটা খুবই জরুরি, ঠিক আছে। ঠিক আছে এটা করবো তাহলে, ঠিক আছে। না হলে কারণ ম্যাথ আপনি বাদ দিবেন মানে কিন্তু ভাই 2, 4, 5 মার্ক আপনার বাদ যাবে। ম্যাথ সহজ আছে, হ্যাঁ এটাই হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে এই পরের ম্যাথ দেখি। আচ্ছা ভাই এই ম্যাথটা তুলে দিতে, যাই হোক। এখন পিএইচ কি, এটা সংজ্ঞা টাইপের কোশ্চেন এরকম আসবে না আর কি, ওই আপনি ডিরেক্ট লিখতে পারেন যে ঋণাত্মক লগারিদমের হচ্ছে 10 বেজের হচ্ছে ঘনমাত্রাই হচ্ছে আপনার পিএইচ। আচ্ছা এরপরে হচ্ছে আপনাকে বলছে দেখেন যে এরা তো আপনারা সংজ্ঞা এমনিতেই লিখতে পারবেন, বলছে যে যদি 100 মিলিলিটার জলীয় দ্রবণে এত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে তবে, ও আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস উক্ত দ্রবণের পিএইচ বাহির করো। আচ্ছা টেম্পারেচারের তো এখানে কোনো বিষয় না, ঠিক আছে, ওকে। তাহলে এখন বলা হচ্ছে যে যদি 100 ml জলীয় দ্রবণে এত গ্রাম থাকে তাহলে উক্ত দ্রবণের আপনি পিএইচ বের করেন। এখানে এই ম্যাথটা কিন্তু আসলে মজার আর কি, ঠিক আছে। কারণ দেখেন এরকম ম্যাথ এখনো একটাও আসেনি, এই ম্যাথটা আর কি আমি অবশ্য মনে হয় এই ম্যাথটা দাগাইছিলাম না ভাই, মনে হয় দিয়েছে, যাই হোক ভালো, ওকে। এখন বিষয় হচ্ছে দেখেন এখানে আপনার তার মানে এই যে দ্রবণটা আছে, তার মানে এই ভিএল আমরা একে 0.1 একদম লিটার লিখলাম, কারণ ওটাকে গুণ করলে এটাই আসবে। আচ্ছা এখানে জি হচ্ছে আপনার কত 0.56 গ্রাম, তাই না? আচ্ছা এখন আপনাকে যেহেতু আমাদের যাই আপনি বের করেন পিএইচ বের করতে গেলে আপনার যে কাজটা লাগবে, এখানে কিন্তু দেখেন একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে ডিরেক্ট কখনো এখানে পিএইচ পাওয়া যাবে না। কেন? কারণ এটা আসলে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে এটা কি ক্ষার না, এটা অবশ্যই ক্ষার। তাহলে এখান থেকে আপনি পিএইচ পাবেন না, এখান থেকে আপনি কি পাবেন, এখান থেকে আপনি পিওএইচ পাবেন। তারপরে হচ্ছে যে এই মানটাকে আপনার 14 থেকে বিয়োগ করতে হবে। তো যাই হোক এখন কথা হচ্ছে তাহলে জি এটা, তাহলে এখান থেকে আমরা ঘনমাত্রা ব্যাপারটা বের করি, তাই না? তাহলে এখন দেখেন KOH এর এম এর মান কত বের করেন, পটাশিয়াম হাইড্রোক্সাইডের কে এর মান কত, পটাশিয়াম কত 39, আর হচ্ছে অক্সিজেন হচ্ছে 16, এটা হচ্ছে 1, তাই না? কত হচ্ছে 56, ওকে। তার মানে এটা হচ্ছে আপনি 56 পাইলেন এম এর মান। তাহলে ওই ঘনমাত্রার সূত্র দিয়ে বের করেন, ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে GMVL। তার মানে এবার কিন্তু আমরা এই ঘনমাত্রায় বের করতেছি, তাই না?
এই মানটা আমরা আবার ওখানে বসাই দিব, বসাই দিলে পিওএইচ পাচ্ছি। আচ্ছা তাহলে এখন দেখেন জি, তাহলে জি এর মান এখানে কত? জি এর মান হচ্ছে 0.56, এম আমরা পাইলাম কত? 56 ইন্টু 0.1, তাহলে এখান থেকে আপনি ঘনমাত্রা পাচ্ছেন, দেখেন ঘনমাত্রা কত আসে। এখন তারপরে আমরা পিওএইচ পাবো, ডিরেক্ট তো পিওএইচ পাবো না, তাহলে পিওএইচ হচ্ছে লগ 10 বেস হচ্ছে ওএইচ মাইনাস, এখন দেখেন এখানে কত আসে ঘনমাত্রা 0.1, তাই না? তাহলে লগ 10 বেস হচ্ছে আপনার যদি 0.1 হয় তাহলে এর ক্যালকুলেশন করলে 1 আসবে, ঠিক আছে? এটা 1 যদি আসে তাহলে আমরা অতএব পিএইচ তো বের করবো। পিএইচ ইকুয়াল কি হবে? 14 মাইনাস 1, তার মানে হচ্ছে আপনার 13, তাহলে 13 হবে আনসার। বুঝছেন কি? তার মানে আপনার পিএইচ বের করতে বললেও কিন্তু আপনি ডিরেক্ট পিএইচ পাচ্ছেন না, কারণ এখানে ক্ষার আছে। তার মানে এখান থেকে আবার পিএইচ বের করে সেখান থেকে হচ্ছে যে আবার এখানে মনে রাখা উচিত, যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড না থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকতো তাহলে কিন্তু এখানে 2 দ্বারা গুণ হইতো। এটা বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে পরেরটাতে গেলাম। হ্যাঁ আচ্ছা, এবার দেখেন, এবার বলা আছে যে একটি দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, একটি দ্রবণের কি দেয়া আছে? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এত দেয়া আছে। এই বলছে এই দ্রবণের পিএইচ কত, তার মানে যেহেতু এখানে OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত দেয়া আছে? 6.2 ইন্টু 10⁻7, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাবো? পিওএইচ পাবো না? পিওএইচ ইকুয়াল মাইনাস লগ 10 বেস OH মাইনাস, তাহলে আপনি OH মাইনাসের এখানে সূত্রটা বসালেন, মাইনাস লগ 10 বেস, এই মানটা বসালেন 6.2 ইন্টু 10⁻7, তাহলে এখান থেকে আপনি পিওএইচ পাইলেন। আপনাকে বলে কত বলছে পিএইচ কত, তাহলে হচ্ছে পিএইচ ইকুয়াল কত? 14 মাইনাস এখানে যে মানটা পাবেন, এখানে কত? 6.20, তাহলে 14 থেকে এটা বাদ দেন 6.20, আসলে কি সত্যি সত্যি 6.20 রেডি আসে না? আচ্ছা তাহলে দেখুন তো মান কত আসে? 7.79, এটা, তাই না? পিএইচ মান তো এত আসার কথা না। আচ্ছা এখানে আপনি একটা মান ক্যালকুলেট করেন, এখানে 6.02 ইন্টু 10⁻7 প্লাস হচ্ছে 10⁻7, এটা করেন তো, এটা যোগ করেন। এখানে যখন করবেন করেছে 10⁻7 যোগ করে দেন। মানে আপনাকে আমি এটা বলি নাই, আমি আপনাকে বলছি যে এই যে মাইনাস লগ 10 বেজে আপনি 6.2 ইন্টু 10⁻7 দিচ্ছেন না, ওর সাথে আপনি যোগ করে দেন, ওর সাথে 10⁻7 যোগ করেন, 6.14। আচ্ছা ঠিক আছে, এটাই হবে, এটাই হবে, ওই 10⁻7 না যোগ করলে হবে, এটা না লাগবে করা। এখানে তো আমরা পিওএইচ বের করতে বলছে, আমার আসলে বোঝার ভুল ছিল, ঠিক আছে? এখানে তো আপনার কি বের করতে বলছে? এখানে আপনাকে বের করতে বলছে হচ্ছে পিওএইচ এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, এটা মান ঠিক আছে, এটা ডিরেক্ট লিখলে হবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এই কাজটা কেন করলেন, 10⁻7 কেন যোগ করলেন, তাই না? এই ব্যাপারটা আপনাদের আমি বোঝাচ্ছি যে কেন আমি 10⁻7 যোগ করছি, ঠিক আছে? এক হারিয়েই হবে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন আমি কি লগ 10 বেস হচ্ছে কি, এখানে যে মানটা ছিল 6.02 ইন্টু 10⁻7, এই মানটা ছিল না, তো এখানে আমি কি করলাম 10⁻7 যোগ করছি। আচ্ছা এটার ক্ষেত্রে অবশ্যই এটা ব্যাখ্যা আছে, মানে এই ব্যাখ্যাটা আপনাদের আমি দিইনি। এখন দেখেন এই ব্যাপারটা আপনাদের আমি বোঝাচ্ছি। এটা আমরা কি করতেছি যে দ্রবণের পিএইচ বের করতেছি, তাই না? তো ধরেন আমি যদি লিখি যে সালফিউরিক অ্যাসিড H2SO4 AQ, তার মানে এর সাথে আপনার কি আছে? সালফিউরিক অ্যাসিডের সাথে অবশ্যই কি আছে? পানি আছে, মানে কোনো কিছু না থাকলে কি থাকবে? পানি অবশ্যই, যেহেতু জলীয় দ্রবণ। আচ্ছা যদি আমি বলি যে সালফিউরিক, এমনিতেই বললাম যে সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে একটা দ্রবণ, তাহলে এই দ্রবণের মধ্যে অবশ্যই পানি থাকবে। তার মানে কথা হচ্ছে আমরা এটা কিন্তু দ্রবণের পিএইচ বের করতেছি। এখন ধরো আমি শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ক্যালকুলেশন করতেছি, কিন্তু এটা কি দ্রবণ? এটা তো আসলে তরলও হতে পারে, লিকুইডও হতে পারে, কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেশনের সময় বা ম্যাথ করার সময় করতেছি কি দ্রবণের পিএইচ বের করতেছি, কি দ্রবণের পিএইচ। কিন্তু এটা তো আসলে হতে পারে কি, এটা তো শুধুমাত্র দ্রব হতে পারে। তার মানে এখানে আপনাকে ধরে নিতে হবে যেখানে অবশ্যই পানি ইনক্লুড করা আছে, এখানে কি আছে? পানি আছে, তাই না? কিন্তু আমরা আসলে করি না। ওই পানির যে পিএইচ এর একটা মান আছে, পানির যে মানে H+ এর একটা মান আছে পানির, এই মানটা হচ্ছে 10⁻7, ঠিক আছে? এই মানটাকে আসলে সব সময় যোগ করতে হয়, কিন্তু এই মানটা আপনার তেমন কোনো পরিবর্তন আনতে পারে না, মানটা অনেক বেশি ক্ষুদ্র, তেমন কোনো পরিবর্তন আনতে পারে না। অতএব এই কারণে আমরা করি না। ধরেন আপনার 0.1 m HCl যেটা ছিল না ক্যালকুলেশনে, তাহলে এখানে দেখেন আপনি যদি ক্যালকুলেট করেন যে এর পিএইচ বের করো, আপনি যদি ক্যালকুলেট করতেন এভাবে, পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ 10 বেস হচ্ছে
0.1 প্লাস হচ্ছে 10/7, তাহলে আপনার ক্যালকুলেশন করলেও মানের তেমন কোনো পরিবর্তন আসছে না, হয়তো 0.9999 এরকম আসতো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে 0.9999 আরো যদি 9 আসে, এটা ইকুয়াল 1 লেখা একই কথা না। তার মানে মানের তেমন কোনো পরিবর্তন আসে না বলে আমরা কখনোই পানির পিএইচ মানটাকে কখনোই আমরা মানে H+ পানির যে মানটা, ওখানে দ্রবণে যে পানি থাকে ওই মানটাকে আমরা কখনো ক্যালকুলেশনে আনি না। কিন্তু আপনি যদি সবসময় 10/7 যোগ করে করে করেন কোনো সমস্যা নেই, কথা কি বুঝছেন? এই কারণে এই জায়গায় আমি ওই 10/7টাকে আসলে নিয়ে আসছিলাম। কথা কি বুঝছেন আপনারা, না বোঝেননি? ওটা আপনার সবসময় ধরে নিতে হবে যে দ্রবণ হিসাবে যেহেতু ওই থাকে, যদি তাহলে আপনাকে ধরে নিতে হবে এর সাথে অবশ্যই পানি আছে, কারণ পানিকে আমরা ধরি কি সার্বজনীন দ্রাবক হিসাবে, ঠিক আছে। মানে ও সবসময় থাকবে, মানে আলুর মতো যে কোনো তরকারির সাথে কি মানে আমরা আলুকে সবসময় ইউজ করি আর কি, এরকম ব্যাপার আর কি, যে আপনার কোনো কিছু না থাকুক ওই দ্রবণের মধ্যে, ওই যদি দ্রবণ হয় কোনো কিছু বলা না থাকলে আপনাকে ধরে নিতে হবে এখানে কি আছে, এর সাথে অবশ্যই পানি ইনক্লুড আছে। তার মানে পানির মানটাকে ওই ক্ষেত্রে যোগ করতে হয়। কিন্তু কেন করি না, কারণ ওই মান তেমন কোনো পরিবর্তন আনতে পারে না। আপনি ক্যালকুলেশন করে দেখেন যে শুধুমাত্র এই মানটাকে আপনি 0.1 দিয়ে ক্যালকুলেট করেন এবং প্লাস 10/7 দিয়ে ক্যালকুলেট করেন, দেখবেন যে তেমন কোনো পরিবর্তন নেই বললেই চলে। এই কারণে আমরা ওই মানটাকে যোগ করি না। তবে আমরা দেখেন কখন যোগ করব, যদি দেখি যে মান খুব বেশি ক্ষুদ্র হয়ে আসে। ক্ষুদ্র বলতে ধরেন কোন একটা আপনার ঘনমাত্রা মান, যেমন এই মানটাই ঘনমাত্রা মানটা অনেক বেশি ক্ষুদ্র ছিল, 10/7 অনেক বেশি ক্ষুদ্র, তাহলে সেক্ষেত্রে আমরা 10/7 অনেক ক্ষেত্রে আমরা যোগ করব। বুঝছেন কথা? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এই যে দেখেন এটা পারবেন না, পিএইচ দেয়া আছে, মোলারিটি কত, তার মানে পিএইচ থেকে আপনার কি H+ নিতে হবে, ঘনমাত্রা বের করতে হবে, তাই তো শেষ। আপনি H+ বের করবেন ওইটাই, কিন্তু দেখেন এটা কিন্তু মানে যে কোনো কাউকে বোকা বানানোর মতো ম্যাথ। ধরেন H2SO4 এটা দেয়া আছে দ্রবণের, আপনার পিএইচ মান দেয়া আছে, পিএইচ কত 1.4। আপনার এখন আপনি যদি এখান থেকে H+ এর মান বের করেন তাহলে সেটাই কিন্তু হচ্ছে মোলারিটি, সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। বুঝছেন? তাহলে আপনাদের এখানে এক লাইনেই কিন্তু অ্যান্সার। কিন্তু আপনি যদি ব্যাপারটা ধরতে না পারেন, অনেককেই এই ম্যাথটা দিলে অনেকেই হেজিটেশনে ভুগবে যে মোলারিটি আবার বের করতে বলছে, ঘনমাত্রা বের করতে বলতে খুবই বুঝতো। এই কারণে আপনাদের আমি একটা কথা বলছিলাম, যদি কখনো ঘনমাত্রা বলে তাহলে সেটাকে আপনি ধরে নিবেন কোনো কিছু বলেনি, অবশ্যই সেটা মোলারিটি, মানে কোনো কিছু বলেনি, মানে আর অন্য কোনো একক হবে না, নর্মালিটি মোলারিটি এগুলো কোনো হবে না, শুধুমাত্র ঘনমাত্রা বলে আপনাকে বুঝতে হবে সেটা মোলারিটি দিয়ে বের করতে বলছে। তার মানে আপনি ঘনমাত্রা মানে মোলারিটি, তাহলে মোলারিটি মানে কি ঘনমাত্রা, একই কথা। হ্যাঁ হ্যাঁ, H+ OH মানে সেমি কথা, মানে দুটোর ঘনমাত্রা সেমি কথা আর কি, ঠিক আছে, একই কথা। বুঝছেন এটা? এটা পারবেন। আচ্ছা, এখন এই ম্যাটটা দেখেন। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ভাই এখানে 2 দেয়নি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে দ্রবণের পিএইচ কত, এইটাই আর কি। দেখেন এই ম্যাটটা কিন্তু একটু আলাদা টাইপের আর কি। তাহলে 2.5% বিয়োজিত এত N ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে যে ব্যাপারটা বুঝতে পারি আর কি, সেটা হচ্ছে 2.5% নে বিয়োজিত হয় এতটুকু, তাই না? তাহলে এখন ক্যালকুলেশনটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা শতকরা যেহেতু দেয়া আছে, তার মানে এই মানটাকে আমরা ওইভাবে ক্যালকুলেট করে নিতে পারি। তাহলে 2.5, তাহলে কত হচ্ছে এখানে 100, তাই না, ইন্টু এখানে কত হচ্ছে 0.0025। না না, এটা এইভাবে করা যাবে না, ঠিক আছে। মানে এটা আপনার ওই শতকরাতে ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে, যে আপনার শতকরাতে আসলে কতটুকু হয়। তাহলে 2.5% বিয়োজিত হয় এতটুকু, অতএব আচ্ছা এটা হবে এরকম, সরি এটা ভুল লিখছি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। দেখেন 2.5% মানে দেখেন তো কি বোঝাচ্ছে, যে আপনার বোঝাচ্ছে যে 100তে আপনার হয় হচ্ছে 2.5, তাই কিনা। অতএব হচ্ছে আপনার একে আছে, ঠিকই তো ছিল কথা, একই হচ্ছে আপনার কত 2.5 ইন্টু হচ্ছে কি ডিভাইডেড বাই 100, অতএব হচ্ছে আপনার 0.0025 এনে আসলে কতটুকু বিয়োজিত হচ্ছে। তাহলে 2.5 ইন্টু হচ্ছে 0.025 ডিভাইডেড বাই 100 না, আগে যেটা লিখছিলাম একবারেই। তো এই ব্যাপারটা তো এরকমই। তাহলে এখান থেকে আপনি কতটুকু পাচ্ছেন, দেখেন এন কতটুকু পাচ্ছেন, 6.25 ইন্টু 10⁻⁵, তাই না? তার মানে এতটুকু আপনি বিয়োজিত মাত্রা পাচ্ছেন। আচ্ছা, এখানে আরো একটা মজার ব্যাপার আছে। দেখেন আমরা যদি কখনো একটা বিষয় আপনাকে খেয়াল করছেন, যে ধরেন আপনি ঘনমাত্রাকে, যে ঘনমাত্রার মানটা দেয়া আছে, এই ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি, মোলারিটির মান, তাই কিনা। দেখেন কথা কিন্তু খেয়াল করেন, এই ঘনমাত্রা মানে কি মোলারিটি না,
আমরা তখন আমি একটা কথা বারবার বলছি যে ভাই যদি আপনার ঘনমাত্রা মান যদি এখানে দেখতে হবে তুল্য সংখ্যা কত, কারণ তুল্য সংখ্যা 2 না, তার মানে ধরেন আপনি এই ঘনমাত্রাকে 2 দ্বারা আপনি গুণ করতেছেন। আচ্ছা যদি আমরা কখনো ঘনমাত্রা বা মোলারিটির মানকে তার তুল্য সংখ্যা দ্বারা গুণ করি তাহলে সেই মানটা কোথায় যায়? বোঝেন নি আমার কথা? মানে মোলারিটিকে ধরেন আপনি 2 দ্বারা গুণ করলেন, 2 দ্বারা গুণ মানে কি তুল্য সংখ্যা দ্বারা গুণ, মোলারিটিকে আপনি তুল্য সংখ্যা দ্বারা গুণ করলেন, তাহলে সেটার মানটা কোথায় চলে গেছে? নরমালিটিতে না? বুঝছেন না বোঝেননি? হ্যাঁ, নরমালিটি ইকুয়াল হচ্ছে মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তার মানে আপনি যখন এই যে আমরা যে কোনো সময় এই যে 2 দ্বারা গুণ করতেছি, বারবার আমি আপনাদের বলতেছি, তার মানে আমরা ক্যালকুলেশন গুলো অজান্তেই কিন্তু আমরা কি নরমালিটিতে করতেছি, তাই কি না? এখন এই ব্যাপারটা দেখেন, এখানে আপনাদের মানগুলো কিন্তু দেখেন নরমালিটিতে দেয়া ছিল। তাহলে এখানে একটা ব্যাপার করা যেতে পারে যে আপনি যদি একে 2 দ্বারা ভাগ করে দেন তাহলে সেটা কি মোলারিটিতে আসবে না? এই মানটা নরমালিটিতে আছে, আপনি যদি 2 দ্বারা ভাগ করে দেন তাহলে মোলারিটিতে আসবে। এখন আপনি এই যে এটাকে আবার মোলারিটিতে নিলেন, ফাইন, মোলারিটিতে নেওয়ার পর আপনি যদি আবার এখান থেকে তো আপনি পিএইচ পাবেন না, ডিরেক্ট পিএইচ পাবেন। তাহলে ওই এটাকে যদি আপনি 2 দ্বারা ভাগ করে দেন, এটাকে যদি ধরেন আপনি, আচ্ছা আমি করাই দেই আর কি ক্যালকুলেশনটা, এটা বের করছেন না ভাই? তাহলে কত আসলো আপনার এখান থেকে ক্যালকুলেশন আসলো 6.25 ইন্টু 10 ইনভার্স 5, 10 ইনভার্স 5 n, তাই না? যেহেতু আমরা ওই ক্যালকুলেশনে নিয়ে আসতেছি। আচ্ছা তাহলে এগুলোকে আমি ধরেন একটু মিশাই দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বোঝার। তাহলে এই মানটাকে আমরা কোত্থেকে নিয়ে আসলাম? এই যে এখানে যে কথাটা বলা ছিল যে 2.5% বিয়োজিত, ঠিক আছে, ওখান থেকে নিয়ে আসছি। তো এখন কথা হচ্ছে এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে মানটা আপনি পাইলেন, তো এই মানটাকে আমি যদি মোলারিটি কনভার্ট করি, মোলারিটি, তাহলে এটাকে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব, 6.25 ইন্টু 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই 2। বুঝছেন তো কেন আমরা 2 দ্বারা ভাগ করলাম? তাহলে এখানে নরমালিটি থেকে মোলারিটিতে নিলাম, তাহলে এখানে মান কত আসছে? ক্যালকুলেট করেন, 3.125 10 ইনভার্স 5, এই মানটা আপনার আসলো। আচ্ছা এখন কথা হচ্ছে আপনি মোলারিটির মান পাইছেন, মানে ঘনমাত্রার মান পাইছেন, তাই এখানে মোলারিটি না লিখে ঘনমাত্রা লেখেন, ঘনমাত্রার মানটা আপনি ধরেন পাইছেন। তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কি বের করবো বলেন তো? পিএইচ বের করবো, কিন্তু আমরা পাবো তো পিওএইচ। তার মানে পিওএইচ যদি আপনি পান তাহলে কত হচ্ছে? মাইনাস লগ 10 বেস হচ্ছে আপনার কি ওএইচ মাইনাস না, এই সূত্র না? তাহলে আপনি দেখেন তো ঘনমাত্রার মানটা এটা পাইছেন না, তাহলে মাইনাস লগ 10 বেস হচ্ছে আপনার এই যে 3.125 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু, কিন্তু আপনাকে আবার 2 দিতে হচ্ছে। কিন্তু আপনি যদি এই ডিরেক্ট এই মানটাকেই বসাতেন নরমালিটির, তাহলে সেক্ষেত্রে কি আপনার 2 দ্বারা গুণ দেওয়া লাগতো বলেন তো? এই মানটাকে যদি বসাতেন, লাগতো না। এটাই আপনাকে আমি বোঝানোর জন্য এইভাবে পেঁচালাম এতক্ষণ ধরে, যে আপনি এই মানটাকে ডিরেক্ট দিলে আপনার সেই 2 দ্বারা কিন্তু গুণ দেওয়া লাগতো না। কিন্তু আপনি যদি মনে করেন না ভাই আমি এটাকে মোলারিটিতে নিয়ে যেতে যান, কিন্তু দেখেন পরে আপনার তো আবার ওই 2 দ্বারা গুণ করলে তো আবার এই মানটাই আসতেছে। তার মানে এখান থেকে আপনি একটা মান পাবেন, মান পেলে আপনি এবার হচ্ছে আপনি পিএইচ বের করেন, সেটা হচ্ছে 14 থেকে যদি আপনি মানটাকে বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন। বুঝছেন কথা সবাই? মানে যেই দাও কত সর্বশেষ আনসার নাকি নরমালিটিতে? হ্যাঁ, নরমালিটিতে এই কারণে মান দেওয়া থাকলে কি তুল্য সংখ্যা গুণ করতে হবে না, এটা আসলে জানা জরুরি। না এখানে ডিরেক্ট, ও আচ্ছা হ্যাঁ তাই তো, পিএইচ চাইতো, আমি ভাবছি পিওএইচ চাইতো। ওকে, তার মানে আপনি পিএইচ এখানে পিওএইচ বের করবেন, বের করে 14 থেকে বাদ দিবেন, শেষ। এটা কিন্তু এমসিকিউ, এটা কিন্তু হচ্ছে এমসিকিউ, ম্যাথ আসবে না, এটা আসলে এমসিকিউ ধরন আসবে, 2 মার্কের জন্য এমসিকিউ দিল। আচ্ছা করালাম না, এটা আপনারা পারবেন। আচ্ছা এত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এবং পিএইচ হিসাব করো, এটা পাবেন না? এখান থেকে আপনি তো পিওএইচ পাচ্ছেনই, এটা খুবই আরো সহজ। আপনি এখান থেকে আগে যদিও পিএইচ লিখছে সমস্যা কি, আপনি পিওএইচ আগে বের করবেন, আর আগে তো পিওএইচ বের হবে। মানে এগুলো কিন্তু দেখেন কোশ্চেন করার ক্ষেত্রে উনি তো চাইলে, যারা কোশ্চেন করছে উনি তো চাইলে আগে হচ্ছে পিওএইচটাই দিতে পারতো, পরে পিএইচ বের করতে বলতে পারতো, তাহলে তো আপনাদের বুঝতেও সুবিধা হইতো। কিন্তু সেটা না করে আগে বলছে পিএইচ। কারণ কেউ যদি চিন্তা করে এটা পিএইচ আবার কিভাবে বের করবো, আপনি আগে পিওএইচ বের করেন। এরকম তো না যে আপনি পিওএইচ বের করলে মার্ক দিবেন, এরকম তো না, আপনি যে কোনো ভাবে ক্যালকুলেশন করতেই পারেন, তাই কি না? এটা পারবেন আশা করি। আচ্ছা এরপরে হচ্ছে একটি সাবানের হচ্ছে পিওএইচ এর মান দেয়া আছে এত, আপনাকে বলছে পিএইচ, তারপর হচ্ছে এইচ প্লাস, তারপর হচ্ছে ওএইচ মাইনাস। তার মানে দেখুন তো এখান থেকে কোন মানটা বের করা সব থেকে সহজ? হ্যাঁ, পিএইচ বের করাটা সহজ, পিএইচ বের করা সব থেকে সহজ। কিভাবে? 14 থেকে আপনি 4 বাদ দিলে 10, তাই না? এটার ম্যাথের অ্যান্সার হচ্ছে আপনি 14 থেকে 4 বাদ দিলেন 10। আচ্ছা এখন কথা হচ্ছে এটা বের করা যাবে না, তাহলে আপনি এই যে পিএইচ এর মান 10 দিয়ে সলভ ফাংশন করলে এইচ প্লাস এর মান পাবেন। আবার পিওএইচ, এখন তো পিওএইচ এর মান এখানে দেয়া আছে এত,
তার মানে আপনি এই জায়গায় হচ্ছে পিওএইচ এর যে ইয়াটা মাইনাস লগ 10 বেস হচ্ছে ওএস মাইনাস, তো এই জায়গায় আপনি এই যে পিওএইচ এর মান এখানে আপনার 4 আছে, এটা দিয়ে সলভ ফাংশন করলে আপনি এখানে হচ্ছে ওএস মাইনাস এর মান পাচ্ছেন, তাই কি না? তাহলে হলো, হ্যাঁ ওটা দিয়েও করতে পারবেন, ফাইন, ওটা দিয়েও করা যাবে, ঠিক আছে। তাহলে আপনি এটা দিয়েও করতে পারবেন। ভাই বলতেছে এটা আর কি, যে এই সূত্রটা যে এইচ প্লাস ইন্টু হচ্ছে ওএস মাইনাস অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু আপনি এইচ প্লাস এর মান জানেন, পরবর্তীতে বের করছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে দেখেন এটা আপনারা পারবেন, একই টাইপের ম্যাথ। হ্যাঁ এখন কথা হচ্ছে এই যে এই ম্যাথটা সব থেকে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ম্যাথ টাইপের এরকম ম্যাথ। এরপরে মনে হয় আর একটা 1%, এই দুইটা ম্যাথে আমি পাশাপাশি রাখছি, সেটা হচ্ছে এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। মানে এরকম টাইপের পার্সেন্ট চেঞ্জ হতে পারে, বাট এই টাইপের ম্যাথ খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি ধরে রাখতে পারেন যে ভাগ্য ভালো থাকলে এরকম ম্যাথই আপনার কমন আসতে পারে। সোডিয়াম হাইড্রক্সাইড হবে, এটা সি হবে, ঠিক আছে, ও হবে, এটা হবে ও সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। আচ্ছা তাহলে 2.5%, এইবার কিন্তু ভাই ওই সব করা ক্যালকুলেশন করে আসলে বের করতে হবে, ঠিক আছে। 2.5%, আমরা কিন্তু আগে এই ব্যাপারটা পারতাম যে 2.5% দ্রবণের পিএইচ বের করি নাই, কিন্তু আমরা এখানে বের করছিলাম কি ঘনমাত্রা, এই ব্যাপারটা তো আমরা পারতাম, ঘনমাত্রা এই ম্যানটা তো আমরা বের করতে পারতাম। এখানেও কিন্তু আপনাকে না বললেও ঘনমাত্রাটাকে বের করতে হবে। তার মানে আমরা ঘনমাত্রা ইকুয়াল এই শর্টকাট যে সূত্রটা পড়তাম, যে ঘনমাত্রা ইকুয়াল কি পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড হচ্ছে আপনার এম। তাহলে পার্সেন্ট এখানে কত 2.5, 10 হচ্ছে আপনার কনস্ট্যান্ট, আর এম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের কত 40। তাহলে এখানে আপনি ধরেন মান পাইলেন একটা 0.625। তাহলে এটা যদি আপনি পান তাহলে তো আপনি এখান থেকে পিএইচ তো আবার ডাইরেক্ট পাবেন না, তাহলে এটা তো পিওএইচ তাহলে পাবেন। তাহলে পিওএইচ ইকুয়াল কত হচ্ছে, পিওএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ 10 বেস হচ্ছে ওএস মাইনাস। তাহলে এখানে আপনি মান বসান, মাইনাস লগ 10 বেস ওএস মাইনাস কত পাচ্ছেন 0.625, এটা ক্যালকুলেশন করেন যত আসে 0.204। আচ্ছা 0.204 হলে তাহলে আপনি পিএইচ বের করতে গেলে কি করতে হবে, 14 থেকে হচ্ছে 0.204 কে বাদ দিতে হবে। তাহলে এই তো হচ্ছে এখান থেকে বাদ দিয়ে যত পাবেন তত হবে আপনার অ্যান্সার। মানে 3টে স্টেপের মতো। এখন এখানেও একটা জিনিস বারবার বলে রাখি, এখানে যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড থাকতো, এই জায়গায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড থাকলে এই জায়গায় কিন্তু আপনার 2 দ্বারা গুণ দেওয়া লাগতো, এটা কিন্তু বারবারই বলে দিচ্ছি, ঠিক আছে। তার মানে এইটা এবং এটা একই জিনিস, তার মানে এটা আপনারা করবেন নিজেরাই হোমওয়ার্ক, এটা আপনারা তো আমি সলিউশন করেই দিলাম। এই দুটোর মাঝে আপনি ডুয়েটে পড়বেন, ডুয়েটের ভিতরেও আপনাকে দিবে, ঠিক আছে। এই ম্যাথই আসে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আসে কেমিস্ট্রি। আচ্ছা এটা ধরেন ওখানে লেখা তো টেক্সটাইল, এটা কিন্তু আসলে বুয়েটে আসা একটা ম্যাথ ছিল, ঠিক আছে। বুয়েটের মনে হয় মেবি একটা বুয়েটে আসা ছিল, বুয়েটে আসা ছিল হচ্ছে আপনার 6-7 দিকে, ঠিক আছে, এই সেশনে মেবি আর কি, বা 7-8 এরকম হবে। এখন কথা হচ্ছে এই ম্যাথটা বলেন তো কেন দিছে, যে ধরেন বুয়েটে এই ম্যাথটা ছিল কেন দিছিল, আপনার কি মনে হয়? স্ট্রনশিয়াম হাইড্রক্সাইড এই ব্যাপারটার জন্য আসলে দিছিল, কেন বলেন তো এই ব্যাপারটার জন্য কেন? আচ্ছা আননোন বললাম যে স্ট্রনশিয়াম হাইড্রক্সাইড, এটা বাংলা দিয়ে লিখছে বলে ব্যাপারটাতে সব থেকে বেশি কষ্ট, কারণ আপনি এর তুল্য সংখ্যা কত হবে এটা নিয়ে আপনি কনফিউজড হয়ে যাইতে পারেন। এখন স্ট্রনশিয়ামের যোজনী আসলে কত, এটাও একটা বিষয়, ঠিক আছে। যোজনী বের করা সব থেকে সহজ ব্যাপার হচ্ছে এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস চিন্তা করতে পারেন, অথবা এটা কততম গ্রুপে আছে এটা চিন্তা করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু হচ্ছে গ্রুপ নাম্বার 2 তে আছে, ঠিক আছে। তাহলে যোজনী কত হবে 2 হবে, তার মানে এটা হচ্ছে স্ট্রনশিয়াম হাইড্রক্সাইড হচ্ছে এইরকম বিষয়টা। আচ্ছা এই বাংলা দিয়ে না লিখে যদি এটা দিত এই ম্যাথটা সবাই পারতো, 100% পারতো, কারণ আপনি এটা ডিরেক্ট পিওএইচ লিখে যেটা আপনি করতেন সেটা হচ্ছে যে 0.003 ইন্টু হচ্ছে যে 2, তাহলে এখান থেকে আপনি পাইলেন একটা মান, তারপরে হচ্ছে আপনি পিএইচ কি করবেন 14 থেকে এই মানটাকে বাদ দিলেই আপনি এই মানটা ধরেন পাচ্ছেন। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা দিয়ে লিখে দিতে, আপনি তো জানেন না যেখানে তুল্য সংখ্যা হচ্ছে 2 বা যোজনী 2, এটাতে আপনি ভুগবেন, ঠিক আছে। এই কারণে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এই কারণে কিছু কিছু সংকেত আসলে মনে রাখাটা খুবই জরুরি, যোজনীটা খুব বেশি জরুরি। দেখেন বেসিক কেমিস্ট্রির ক্ষেত্রে সবসময়ই লাগে, আপনি যে কোনো জায়গায় যান না এই ব্যাপারগুলো জানলে আপনি পারবেন। এই কারণে কিন্তু এই ম্যাথটা আসলে দিছিল আর কি, বাংলা দিয়ে লিখে। ডুয়েটও কিন্তু বাংলিশ লেখা দেয় আর কি, ঠিক আছে, ডিরেক্ট সংকেত না দিয়ে বাংলা দিয়ে লিখে দিল, তাহলে তো আপনাদের জন্য সমস্যা। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ 38তম মৌল, হ্যাঁ 36তম মৌল কি ক্রিপ্টন, তাহলে ওর সাথে 2 এর ডিস্টেন্স, তাহলে 2টা ইলেকট্রন ছেড়ে দিলে ওই ইয়ার মতো হচ্ছে ক্রিপ্টন, তাহলে ওর যোজনী 2।
তো গ্রুপ চিন্তা করো, গ্রুপ 2 এর মধ্যে আছে, তাহলে ও যোজনীয় 2, মানে অনেকভাবেই চিন্তা করা যায় আর কি। ছড়িয়ে বাড়িতে রাখো, তাহলে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ওই গ্রুপের মধ্যে, তার মানে গ্রুপ নাম্বার 2 এ, তাহলে গ্রুপ নাম্বার 2 এ যে থাকবে আজীবন তার যোজনী 2। তাহলে পর্যায় সারণীটা আসলে রসায়নের আসলে ভিত্তি। তাহলে ধরেন আমি পরীক্ষা দিলে কিন্তু এরকম বাংলা দিয়ে লিখে দেবো, ধরেন আমি দিলাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটাও লেখা হয় কি দিয়ে H3PO4, তার মানে দুল্য সংখ্যা 3, তার মানে 3 দিয়ে গুণ দেওয়া লাগবে, এই হচ্ছে বিষয়গুলা। মানে বাংলা দিয়ে লিখে দেবো ফসফরিক অ্যাসিড, আপনাদের সেটা করতে হবে। এভাবে দিলে ভাই অনেকেই পারে না। আমি আগে কোচিংয়ে তখন ক্লাস নিতাম, এরকম কোশ্চেন দিতাম, পারতো না। অথচ এখানে বেসিক ব্যাপারটা আসলে জড়িত, তেমন কিছু না। এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত সিলিন্ডার দ্রবণে এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, উক্ত দ্রবণের মোলারিটি, তাহলে মোলারিটি বের করবেন। মোলারিটি বের করলে কি পাবেন? পিএইচ বের করতে পারবেন। তার মানে মোলারিটি বের করে পিওএইচ পারবেন, পিওএইচ এর পর 14 থেকে বিয়োগ করে দেবেন, পিএইচ হবে। পারবেন না এটা?